ডারউইন ডিজাস্টারের সামনে অস্ট্রেলিয়ার কামব্যাক। প্রথমে ব্যাট করতে নেমে ম্যাকাইতে 64 রানে অল আউট। সব মিচেল স্টার্কের সেই সাফল্যের হ্যাংওভার কাটার আগেই উঠল শরীফুল ঝড়। সবুজ উইকেটে তুলে নিলেন অজিদের 6 উইকেট। ম্যাকাইয়ের ডে ওয়ানে 18 উইকেটের পতন, তবে স্বাগতিকরা এগিয়ে গেছে 101 রানে। শরীফুল কাণ্ডের পরও এই টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ। রিপোর্টে বিস্তারিত। শরীফুল ইসলামের 6 উইকেট না, সেটা হতে পারত 7। 28 নম্বর ওভারের দ্বিতীয় বলে টাইগার পেসারের করা একটা শর্ট পিচ ডেলিভারিকে সুইং করে লং লেগে পুল শট খেলেছিলেন ক্যামেরুন গ্রিন, ডারউইনের সেঞ্চুরিয়ান। হাওয়ায় ভাসতে থাকা বলটার ট্রাজেক্টরি মিসজাজ করলেন ওই এলাকার ফিল্ডার হাসান মাহমুদ। লেট ডাইভ অ্যান্ড মিস। কিন্তু ঘটনাটা শরীফুলের জন্য যতটা তার চেয়ে কয়েক গুণ বেশি পজিটিভ হতে পারত বাংলাদেশের জন্য। 130-এর আশেপাশে অল আউট হয়ে যেতে পারত অজিরা। তাতে সেকেন্ড ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়াতো 60-70-এর আশেপাশে। কিন্তু বিধিবাম সেই ক্যামেরুন গ্রিন আবারও হয়ে উঠেছেন গলার কাটা। 50 করে নাথান লায়নকে সাথে নিয়ে এখনো নট আউট। অজিদের লিডও ছাড়িয়ে গেছে 100। এই ইনিংসে এখান থেকেই দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া লিড যত বাড়াবে, বাংলাদেশের টিকে থাকা হতে থাকবে তত কঠিন থেকে কঠিনতর। কিন্তু শরীফুলের তাণ্ডবের পরও কিভাবে অস্ট্রেলিয়া নিজেদের ফ্রন্ট ফুটে নিয়ে গেল? প্রথমত, বাংলাদেশের ব্যাটাররা একটু বেশি খারাপ করেছে। স্কোরবোর্ডে মাত্র 64 রান বোলারদের জন্য তেমন কোনো স্পেসই আসলে রাখে না। তারপরও ম্যাকাইয়ের সবুজ উইকেটের সাহায্য কাজে লাগাতে পেরেছে বাংলাদেশের বোলিং ইউনিট। এর মধ্যেও অস্ট্রেলিয়া মূলত এখনো টিকে আছে বাংলাদেশের উপর পাল্টা অ্যাটাক করে। ইনিংসের এখন পর্যন্ত হাইয়েস্ট রান গেটার ক্যামেরুন গ্রিন তার 50 করার পথে বাউন্ডারি হাঁকিয়েছেন 8টা। 42 রান করা স্টিভ স্মিথ মেরেছেন 6টি। এমনকি টেইলে নামা অপরাজিত নাথান লায়নেরও আছে জোড়া বাউন্ডারি। ওপরের দিকে ট্রাভিস হেড আর ম্যাট রেইনশ তেমন সুবিধা করতে না পারলেও ব্যাট চালিয়েছেন 80 স্ট্রাইক রেটে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের করণীয় কি? ফার্স্ট ইনিংসের হরর সেশনের কারণে দ্বিতীয় ইনিংসেও কি চাপে পড়বে তামিম মুমিনুলরা? ম্যাকাইতে দ্বিতীয় দিনে বাংলাদেশের কাজ হবে যা হয়েছে তা ভুলে যাওয়া। নিজেদের 64 রান দেখে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ একই উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটিংও ভেঙে পড়েছে। তারপর প্রথম 3 ব্যাটার রেইনশ, ট্রাভিস হেড ও লাবুশানে মিলে করেছেন মাত্র 34 রান। স্মিথ ও গ্রিন জুটি মূলত অস্ট্রেলিয়াকে লিড দিয়েছে। তাই আরো একবার ডারউইনের প্ল্যানই এক্সিকিউট করতে হবে। শুরুতে তো বাকি 2 উইকেট যত দ্রুত সম্ভব তুলে নেওয়া চাই। তারপর উইকেটে লড়াইয়ের মানসিকতা নিয়ে টিকে থাকতে হবে মাটি কামড়ে। অন্তত 15 ওভার উইকেট না হারিয়ে গড়ে তুলতে হবে প্রতিরোধ। তারপর বল নরম হয়ে এলে মেরিট বুঝে রান বের করা চাই। তবে একটা বিষয় এড়াতে হবে, একটা ওভারে কোনো রান না এলে পরেরটায় এক্সিলারেটরে চাপ বাড়ানোর মরিয়া চেষ্টা করা যাবে না। আর 40 ওভার পর থেকে কাউন্টার অ্যাটাক, অর্থাৎ প্রথম 15 ওভারে বেঁচে থাকা, পরের 25 ওভারে নিয়ন্ত্রণ নেয়া, আর এরপর রান তোলার চেষ্টা, এটাই হতে পারে রিয়েলিস্টিক প্ল্যান অফ এক্সিকিউশন। খালিদ জামিল, একাত্তর। দিনটা শরীফুলের ব্যাটের পর বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স। 6 উইকেট শিকার করে ব্যাকফুটে চলে যাওয়া ম্যাচে টাইগারদের ফিরিয়েছেন, কিন্তু তৃপ্ত হতে পারছেন না শরীফুল ইসলাম। দলের জয় বাদে নিজের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত হতে পারছেন না মোটেও। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে নাহিম বিন জসিমের রিপোর্ট। ম্যাকাইর প্রেস কনফারেন্স রুমে নিজেকে নিয়ে মিচেল স্টার্ক কি বলছেন সেটাই উঁকি দিয়ে দেখার চেষ্টায় শরীফুল ইসলাম। যখন বয়সভিত্তিক ক্রিকেট খেলতেন, আন্ডার 19-এ খেলতেন, কিংবা জাতীয় দলে আসার পর্যায়ে ছিলেন, তখন শরীফুলকে অনেকেই বাংলার মিচেল স্টার্ক বলতেন। তার অ্যাকশন, বাহাতে বোলিং করা কিংবা সব কিছু মিলে স্টার্কের সঙ্গে যারা মিল পেতেন তাকে আসলে বাংলার মিচেল স্টার্ক বলতেন। কি একটা দারুণ ব্যাপার! সেই মিচেল স্টার্ক আর শরীফুল একই সঙ্গে একই ম্যাচে 6টা করে উইকেট শিকার করেছেন। বাংলাদেশ যখন ব্যাকফুটে, তখন শরীফুল নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই একেবারে নিজের ক্যারিয়ার সেরা বোলিংটাই করেছেন। মিচেল স্টার্কের সঙ্গে এই যে পারফর্ম করলেন, শরীফুলের আসলে কেমন লাগছে? শরীফুলের আইডল কি মিচেল স্টার্ক? I saw him and I like him. He's bowling in swing, and so I'm playing with him. So I'm a bit excited, but he got 6 and I also, so it's more happy.
অ্যাকচুয়ালি এক একজনের এক এক মানে এক একটা প্লেয়ার এক এক রকম বোলিং রান আপ, তারপরে বাট ওনার বোলিং এমনি ভালো লাগে। আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট সুইং হিসেবে ওনাকেও আমি অনেক পছন্দ করি। সো পেস অ্যান্ড সুইং হিসেবে সো আর তার সাথে খেলতেছি একই ম্যাচে, সেও 6টা পেস আমি পাইছি, এদিক দিয়ে খুব ভালো লাগতেছে। দিনটা বাংলাদেশের না হলেও দিনটা শরীফুলের, সেটা আপনি বলতেই পারেন। ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ স্ট্রাইক রেট, একই সঙ্গে সর্বোচ্চ 4, আবার বোলিংয়ে এসে সর্বোচ্চ উইকেট শিকার। দারুণ একটা দিন কাটিয়েছেন শরীফুল, তবে নিজে এখনই তৃপ্ত থাকতে পারছেন না, কারণ দিন শেষে বাংলাদেশ যখন ব্যাকফুটে তখন বল হাতে বাংলাদেশকে আবার কিছুটা এগিয়ে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, ওই যে পুরনো স্মৃতি, খুব বেশি দিন আগের কথা না, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এরকম 6 উইকেট শিকার করার পর বাংলাদেশ কিন্তু জিততে পারেনি, যার কারণে এবার সেই আফসোসটা নিয়ে শরীফুল ফিরতে চান না। অর্থাৎ বাংলাদেশ না জিতলে নিজের এই 6 উইকেট শিকারকে খুব বড় করে দেখতে চান না শরীফুল। বাংলাদেশ কি এই টেস্টটাতে জিততে পারবে? 5 উইকেট পাইছি, এটাতে মানে আমি এখনো নর্মালি আছি। যদি ম্যাচ জিতি তার থেকে মনে করেন অনেক খুশি হবো। সো চেষ্টা করবো আমরা যাতে দলগতভাবে খেলে ম্যাচটা কোনোভাবে বের করা যায়। ইনশাল্লাহ, এখনো তো গেম শেষ হয় নাই, প্রথম দিন গেছে। হ্যাঁ, আমরা ব্যাটিংয়ে একটু আজকে আমাদের খারাপ দিনটা গেছে, কিন্তু তারাও কিন্তু অনেক, তাদের কন্ডিশনে কিন্তু তারা অনেক স্ট্রাগল করতেছে। সো ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আমরা সেকেন্ড ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। একটু আফসোস হচ্ছে, বাংলাদেশ যদি প্রথম ইনিংসে এত বাজে ব্যাটিংটা না করতো তাহলে কি দারুণই না হতো। মাত্র 64 রানে অল আউট না হলে এই যে বাংলাদেশ টিম বাসে করে টিম হোটেলে ফিরে যাচ্ছে, ঠিক ডারউইন টেস্টের মতো আজকেও কিন্তু বাংলাদেশ ড্রাইভিং সিটে থেকেই দিনটা শেষ করতে পারতো। ওই যে বাংলাদেশ ডারউইন টেস্টের সময় বারবার বলছিল যে আমরা সেশন বাই সেশন জিততে চাই, সেশন বাই সেশন অস্ট্রেলিয়াকে ডমিনেট করতে চাই। ঠিক একইভাবে নিঃসন্দেহে বাংলাদেশ প্রথম দিনটা নিজেদের মতো করে কাটাতে না পারলেও বোলিংয়ের এই দারুণ পারফরমেন্সটা তাদেরকে উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে, এবং টেস্টের বাকি যে কয়টা দিন আছে সেই কয়টা দিনে তারা ডমিনেট করতে চাইবে অস্ট্রেলিয়াকে। সেই পুরনো থিওরিতে বা পুরনো যেই ভালো করার টোটকা, সেই টোটকায় ফিরে যাবে। অর্থাৎ সেশন বাই সেশন বাংলাদেশ এখন ভালো করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়। নাহিয়ান বিন জসিম, 71, মেকাই, অস্ট্রেলিয়া। স্টার্কের দিনটা ভালো গেলেও দিন শেষে খুশি হতে পারছে না অস্ট্রেলিয়া। যদিও স্কোরবোর্ডে 101 রানের লিড নিয়েছে অজিরা, মিচেল স্টার্ক বলছেন এখনো খেলা শেষ হয়নি। টেস্টের 4 দিন বাকি। দিন শেষে স্টার্কের মুখে শোনা গেছে শরীফুলের প্রশংসা। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে নাহিয়ান বিন জসিমের আরেকটা রিপোর্ট। একই দিনে দুই দলের দুই সেরা পারফর্মার মিচেল স্টার্ক আর শরীফুল ইসলাম প্রেস কনফারেন্স রুমে। একজন প্রেস কনফারেন্সটা শেষ করে বেরিয়ে যাচ্ছিলেন, আরেকজন দাঁড়িয়েছিলেন। শরীফুলের সঙ্গে হাই হ্যালো হয়েছে। ঠিক প্রেস কনফারেন্সে যখন ছিলেন মিচেল স্টার্ক, তখন কিন্তু শরীফুলকে নিয়েও প্রশ্ন করা হয়েছিল, শরীফুলকে আসলে কেমন দেখলেন। নিজে যেমনটা পারফর্ম করেছেন, শরীফুলও কিন্তু একই রকম পারফর্ম করেছেন। Yeah, bowled right. And everyone called me. He bowled right. 0-0-9-0-5-0 বাংলাদেশের টপ অর্ডারকে, বাংলাদেশের প্রথম সারির ব্যাটারদেরকে রীতিমতো টেলিফোন নাম্বারে পরিণত করেছেন অস্ট্রেলিয়ান পেসাররা। একদম আলাদা করে বললে মিচেল স্টার্ক কাউকেই উইকেটে দাঁড়াতে দেননি। একদম ওই যে বলে না, মর্নিং শোজ দ্য ডে, শুরুর প্রথম বলটাতেই সাদমানকে আউট করে বুঝিয়ে দিয়েছেন আজকের দিনটা স্টার্কের। মাত্র 12 রানে 6টা উইকেট শিকার করেছেন। এত ভালো পারফর্ম করার পরও দিন শেষে অস্ট্রেলিয়া আবার বাংলাদেশের পেসারদের কাছে ভুগেছে। ঠিক এমন একটা সিচুয়েশনে মিচেল স্টার্ক আসলে কি ভাবছেন? অনেকেই বলছেন বাংলাদেশ ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে চলে এসেছে, কিন্তু মিচেল স্টার্ক সেটা মানতে নারাজ। মাত্রই প্রথম দিন, তাই খেলা এখনো বাকি আছে, সেটাই বলছেন স্টার্ক। It's still first innings. Yeah. There's a long way to go in the game. Test cricket's 2 innings. It's a long way to go. মিচেল স্টার্করা যখনই নিজেদের পছন্দের কন্ডিশন পেয়েছেন, পছন্দের উইকেট পেয়েছেন, তখনই কিন্তু হিংস্র হয়ে উঠেছেন, একেবারে বাংলাদেশকে বা টাইগারদেরকে চেপে ধরেছে। কিন্তু পার্থক্যটা এখন আগের সঙ্গে বাংলাদেশ দলের একটা জায়গাতেই, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া দলের যেমন পেসাররা ভালো করছে, একই সঙ্গে বাংলাদেশের পেসাররাও কিন্তু এখন ওয়ার্ল্ড ক্লাস, যার কারণে শরীফুল আর মিচেল স্টার্করা একই দিনে সমান তালে পারফর্ম করছেন, ছড়ি ঘুরাচ্ছেন। পার্থক্যটা আসলে গড়ে দিতে পারে ব্যাটাররাই, কারণ দু দলের বোলাররাই দুর্দান্ত বোলিং করেছেন। এক কথায়
বাংলাদেশ এখন দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতে না পারলে এই যে শরীফুল্লাহ ভালো করছেন তাতে করে আসলে খুব বেশি একটা লাভ হবে না। মিচেল স্টার্ক ইঙ্গিত দিয়ে গেছেন তারা এই টেস্টটা জিততে চান এবং এখনো সময়টা শেষ হয়নি, শেষ পর্যন্ত লড়তে চান টাইগারদের বিপক্ষে। নাহিয়ান বিন জসিম, ৭১, ম্যাকাই, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সামনে খুলল নতুন এক দুয়ার। ফিফার অনুমোদন পাওয়ার পর আসন্ন ফিফা এশিয়ান কাপে খেলার সুযোগ পাচ্ছে লাল সবুজের বাংলাদেশ। বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হবে এই টুর্নামেন্ট। গত ১৩ আগস্ট ভারত নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়। এরপর ফিফার অনুমতির অপেক্ষায় ছিল বাফুফে। আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন শুক্রবার রাতে ফিফার কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার পরই অংশগ্রহণের বিষয়টি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে নিশ্চিত করা হয়েছে। ১৪ দলের প্রতিযোগিতা হবে ২ বিভাগে, প্রিমিয়ার ও চ্যালেঞ্জ ডিভিশন। প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশের সঙ্গে থাকবে আয়োজক ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তান। তবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প কবে শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। দুনিয়াটা ঘুরে দেখতে চাই, ছোটবেলায় এই স্বপ্ন কেনা দেখেছেন, কিন্তু সেটা বাস্তবে রূপ দিয়েছেন নাজমুন নাহার। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঘুরেছেন পৃথিবীর ১৮৫টা দেশ। কোনো মুসলিম নারী হিসেবে এটাই সর্বোচ্চ সংখ্যা। পৃষ্ঠপোষক পেলে সংখ্যাটা আরও বাড়াতে চান। আবু নাইমের রিপোর্ট। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। গল্পটা আসলে তেমনই। দুনিয়া জুড়ে লাল সবুজের পতাকা সবার সামনে তুলে ধরাটা গর্বের। বাংলাদেশের নাজমুন নাহার ঘুরেছেন পৃথিবীর ১৮৫টা দেশে, ১২৯৪টা স্থানে রেখেছেন নিজের ফুটমার্ক। মুসলিম নারী হিসেবে এটাই সর্বোচ্চ সংখ্যা। নাজমুন যেন জীবন্ত ডায়েরি। শুরুটা হয়েছে ২০০০ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে, কিন্তু তারও আগে আমি স্বপ্ন দেখেছি যে বাংলাদেশের গণ্ডির বাইরে যে পৃথিবীটা সেটাকে আমি দেখব এবং আমি আমার বাংলাদেশকে ধারণ করব পুরো পৃথিবী। দাদা ১৯২৬ থেকে ৩১ সাল পর্যন্ত আরব ভূখণ্ডের অনেক জায়গায় উনি ভ্রমণ করেছেন, ঘোড়ায় চড়ে, জাহাজে করে। সেগুলো আমাকে উৎসাহিত করতো সবসময়। দাদার চোখে যে স্বপ্নটা দেখেছিলেন নাজমুন, সেটা বাস্তবায়ন করতে তাকে কাঠখড় পোড়াতে হয়েছে। যেন কোনো বাধাই বাধা নয়, দুনিয়াটা তার হাতের মুঠোয় নিতে সব চেষ্টাই যেন করেছেন। ১৮৫ দেশের মানচিত্রে চষে বেড়ানো তো কোনো সহজ কাজ নয়, কিন্তু কঠিন এই কাজটাই বা তিনি করলেন কি করে? বাবা পৃথিবীর অনেক জায়গার গল্প করতেন, আমি ম্যাপ নিয়ে সবসময় গবেষণা করতাম। সেখান থেকে কিন্তু আমার উৎসাহ এবং অনুপ্রেরণা। কিন্তু প্রথমেই ছোটবেলায় আমি যেটা ফিল করেছি যে সবসময় আমাকে কেন জানি ভ্রমণ বিষয়টা আমাকে খুব টানতো। তখন আমি ভেবেছি যে আই ওয়াজ বর্ন টু ট্রাভেল। নানা বাধা বিপত্তি ফেস করতে হয়েছে চলার পথে, আর সেটা মেনে নিয়েই এগিয়েছেন পথ। যেন অসীমের পথেই হাঁটতে হবে তাকে। আমার গাইড আমাকে ফেলে চলে গেছে, কিন্তু আমি সেই পতাকা নিয়ে আমি ভাবছি যে আর একটু আমাকে হাঁটতে হবে। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, এবং সেটা কিন্তু আল্লাহ আমাকে হেল্প করেছে। আমি তখন ওই চূড়ায় আমি উঠেছি। নিজেকে নাজমুন ভাবেন না, কোনো কোনো সময় ইবনে বতুতার মতো করেও দেখেন। রাষ্ট্র চাইলে তার এই এক্সপিরিয়েন্সটাকে আলাদা করে সংরক্ষণ করতে পারে, আর এর জন্য সরকারের সহযোগিতাও চান দুনিয়া ঘুরে আসা নাজমুন। কারণ ইবনে বতুতা যখন ৩০ বছর উনি জার্নি করে দেশে ফিরেছেন, রাষ্ট্রীয়ভাবে কিন্তু তার এই জার্নিটাকে লিপিবদ্ধ করেছে, একজন পণ্ডিত নিয়োগ করেছে। সো এটাকে যদি তারা লিপিবদ্ধ করতে চান, ওনারা অবশ্যই এটা করতে পারবেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। ঘুরেছেন, ব্যয় করেছেন নিজের পকেটের টাকা। স্পন্সরের সহযোগিতা পেলেও সেটা লম্বা সময়ের জন্য না। তবে তার লক্ষ্য পুরো দুনিয়া ঘোরার স্বপ্নটা পূরণ করবেন, আর সেজন্য দরকার অর্থ। আর এজন্য সরকারই পারে নাজমুনের পাশে দাঁড়াতে। কারণ পৃথিবীকে দেখার মতো আর কিছু নেই যে এনসাইক্লোপিডিয়া। আমি যে সারা পৃথিবী থেকে আবু নাইম, ৭১। আমি যখন চোখ বন্ধ করি তখন বিশ্বজুড়ে তার বাপায়ের জাদুর গল্পই বেশি লেখা হয়, কিন্তু এবার লিওনেল মেসির খবরের শিরোনাম সেই বাহাতের কারণে। ফিলাডেলফিয়া ইউনিয়নে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের ঘাড়ে হাত দেওয়ার ঘটনায় মেজর লিগ সকারের আচরণবিধি ভেঙেছেন ইন্টার মায়ামি অধিনায়ক। ভিডিও দেখে মেসিকে আর্থিক জরিমানা করেছে MLS এর ডিসিপ্লিনারি কমিটি। মাঠে কার্ড না দেখালেও পরে শাস্তি এড়াতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। আরও জানাচ্ছেন জুবাইর নূর। ক্যারিয়ারে ডিফেন্ডারদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন বা পা দিয়ে। এবার আলোচনায় তার বা হাত। একই রাতে এক মেসি, দুই সম্পূর্ণ বিপরীত ছবি। বাবাকে হারানোর পর প্রথম গোল করে আকাশের দিকে তাকিয়ে চোখ তুলে আবেগে ভাসলেন লিওনেল মেসি। আর ম্যাচের শেষ প্রান্তে সেই মানুষটি কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে বাংলাদেশি শিকড়ের কুইন সুলিভানের সামনে। একটি রাত দিল গোলের গল্প, আর কয়েক সেকেন্ডের একটি দৃশ্য দিল শাস্তির খবর।
ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে 2-2 ড্রয়ের 101তম মিনিট। বল তখন অন্যদিকে, মাঝমাঠের কাছে কথা কাটাকাটি মেসি ও 22 বছরের কুইন সুলিভানের। এক সময় বাঁ হাত তুলে সুলিভানের মাথার ঘাড়ের পেছনে চাপড় মারেন ইন্টার মায়ামি অধিনায়ক। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ান কুইন। মুখোমুখি কপালে কপালে উত্তাপ নামতে ছুটে আসেন রেফারি ফিলিপ দুজিচ। কিন্তু রেফারির চোখ এড়িয়ে গেলেও ক্যামেরার চোখ এড়ায়নি ঘটনাটি। ম্যাচে মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি। পরে ভিডিও ও অন্যান্য প্রমাণ দেখে তাকে অপ্রকাশিত অঙ্কের জরিমানা করেছে এমএলএস ডিসিপ্লিনারি কমিটি। একই ম্যাচে কুইনের মাথা ঘাড়ে হাত দেওয়ার আরেক ঘটনায় মায়ামির ইয়ান ফ্রেকেও একই ধারায় জরিমানা করা হয়েছে। অর্থাৎ বিশৃঙ্খল শেষ কয়েক মিনিটকে আলাদা আলাদা ঘটনা হিসাবে পর্যালোচনা করছে লিগটি। মাঠের কার্ড আর ম্যাচ পরবর্তী শাস্তি দুই প্রক্রিয়ায় চলছে পাশাপাশি। এখানেই নিয়মের আসল গল্প। 2026 এমএলএস কম্পিটিশন গাইডলাইনে আলাদা ধারা আছে। হ্যান্ডস টু ফেস অর নেক অর হেট অফ এন অপোনেন্ট। প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে এমন স্পর্শ যা ঘটনাকে উস্কে দেয় বা উত্তেজনা বাড়ায় তার ন্যূনতম শাস্তি আর্থিক জরিমানা। অর্থাৎ এই ধারায় জরিমানা বাধ্যতামূলক, ন্যূনতম সীমা, নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয় নয়। আর মাঠে শাস্তি না হলেই ঘটনা শেষ এমনও নয়। এমএলএস এর 5 সদস্যের ডিসিপ্লিনারি কমিটিতে থাকেন 3 সাবেক এমএলএস খেলোয়াড়, 1 সাবেক কোচ এবং 1 সাবেক রেফারি। ম্যাচ অফিসিয়াল কোনো অফ দ্য বল ঘটনা না দেখলে প্যারামিটার 1 এর অধীনে সব প্রমাণ দেখে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে তাদের। তাই রেফারি পেছনে ফিরে থাকলেও মেসির জন্য শেষ বাঁশি ছিল না শেষ আদালত। জুবায়ের নূর, 71। বিশ্বকাপের ফাইনালে হাতাহাতিতে জড়িয়ে মাফ পেলেন না আর্জেন্টিনার ফুটবলার। এতদিন শেষে পারেদেসকে 10 ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা, সেই সাথে জরিমানা হয়েছে মোটা অঙ্কেরও। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। না, ফিফাও বাঁচাতে পারেনি আর্জেন্টিনাকে। অনেকে ভেবেছিলেন বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে অখেলোয়াড়সুলভ আচরণে রেহাই পাবেন মেসিরা, কিন্তু তা হয়নি। স্পেনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তদন্ত শেষে বড়সড় শাস্তির মুখে আর্জেন্টাইনরা। একদিকে বিশ্বকাপ মিসের ক্ষত, তার সঙ্গে জরিমানা। ফিফা যেন কাঁটা গায়ে নুনের ছিটাই দিল মেসিদের। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। ইন্টারন্যাশনাল ফুটবলে তাকে দেয়া হয়েছে 10 ম্যাচের নিষেধাজ্ঞা, পাশাপাশি গুনতে হবে $90,000 মার্কিন। বর্তমান আন্তর্জাতিক সূচি অনুযায়ী এই নিষেধাজ্ঞা প্রায় 1 বছরের মতো তাকে আর্জেন্টিনার জার্সি থেকে দূরে রাখতে পারে। নাহুয়েল মলিনার শাস্তিও কম নয়। তার কপালে জুটেছে 7 ম্যাচের নিষেধাজ্ঞা এবং $90,000 জরিমানা। শাস্তি থেকে রেহাই মেলেনি থিয়াগো আলমাদার। তাকে ফিফা দিয়েছে 1 ম্যাচের নিষেধাজ্ঞা ও $30,000 জরিমানা। আর সহকারী কোচ রবার্তো আয়ালাকে নিষিদ্ধ করা হয়েছে 3 ম্যাচের জন্য, সঙ্গে $30,000 জরিমানা। শুধু ব্যক্তি নয়, বড় শাস্তি পেয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও। এএফকে দিতে হবে $3,21,000 মার্কিন। এছাড়া আর্জেন্টিনার পরবর্তী 2টি হোম ইন্টারন্যাশনাল ম্যাচে স্টেডিয়ামের মাত্র 50% দর্শক প্রবেশ করতে পারবে। তবে এই শাস্তি এবং জরিমানায় যে চূড়ান্ত, বিষয়টা কিন্তু তা নয়। আর্জেন্টিনা চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে ফিফার আপিল কমিটির কাছে। প্রয়োজনে বিষয়টি কোড অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট পর্যন্ত নিতে পারে। ইতোমধ্যে এএফএ জানিয়েছে তারা ফিফার পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর আপিল করবে। তাদের মূল লক্ষ্য পারেদেস ও মলিনার নিষেধাজ্ঞা কমানো। তবে আপিল করলে শাস্তি কমে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আপিলের শুনানির পর। তবে আর্জেন্টাইন ফুটবলারদের ক্যারিয়ারে যে বড় ধাক্কা লেগেছে তা অনুমান করাই যায়। হাসান সজীব, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।